দাদা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া জোটে যে ভাঙন দেখা দিয়েছে, একদিকে মমতা ব্যানার্জির সঙ্গে অল্প কয়েকজন রয়েছেন এবং তার বিরুদ্ধে যে টিএমসি আর একটা জোট তৈরি হয়েছে, টিএমসি গ্রুপ তৈরি হয়েছে, সেখানে অনেকেই যোগদান করেছেন। এই এক্ষেত্রে ইন্ডিয়া জোটের যে একটা মানে মেরুকরণ সৃষ্টি হয়েছে, কি করবেন? দেখুন, আমি খুব একটা পলিটিক্যাল বিশেষজ্ঞ নই, তবুও বলতে পারি। আর আমি একজন ছোট্ট পার্টির কর্মী ছিলাম, সুতরাং আমি এতটুকু বলতে পারি যে আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি তারা ক্ষমতার সাথে থাকতে চায়। ক্ষমতা যেখানে, এখানে আপনি অ্যান্টি সোশ্যালদের সাথে নেতাদের খুব একটা বিচ্ছিন্ন করতে পারবেন না। অ্যান্টি সোশ্যালরাও পুলিশের হাত থেকে বাঁচতে রানিং দলে নাম লেখাতে চায়, যাতে নেতাকে দিয়ে, মন্ত্রীকে দিয়ে ফোন করানো যায়, তাদের অ্যান্টি সোশ্যাল বলে দাগিয়ে দেয়। কিন্তু এই যে নেতারা, যারা সব থেকে সুবিধাবাদী নেতা, সুবিধা ভোগ করার জন্য আপনি দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানে বায়ে কানের সামনে পায়ের সামনে অল টাইম বসে থাকতো, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এতদিন একটা কথাও মনে হয়নি, তারা শুধরেও দেয়নি। এমনকি আপনাদের চ্যানেলেও বাইট দেয়নি যে এইটা ভুল হচ্ছে, ওটা ঠিক হচ্ছে না। বা বড় বড় যে চ্যানেলগুলো, সেখানেও দেখবেন না কেউ বাইট দিয়েছে যে ভুল হচ্ছে ঠিক হচ্ছে। ওনারা দেখছে যে নিচুতলার কর্মীরা, বুথে বসা সৈনিকরা, তারা অপদস্থ হচ্ছে, নানান রকমভাবে দল খারাপ জায়গায় যাচ্ছে। এই সব কিছু দেখার পরেও ওই নেতারা একটা দিনও একটা বাক্য খরচা করেনি পার্টির বড় বড় মিটিংগুলোতে গিয়ে যে দিদি বা অভিষেকবাবু, এগুলো ভুল হয়ে যাচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। তাই কর্মীদের কথা বা যারা ভোট দিয়েছে তাদের কথা চিন্তা না করে এই যে সুবিধাবাদী লোকেরা, আমি এর মধ্যে সবাইকে বলবো না, কেননা সবার ব্যাপারে আমার আগে জানতে হবে, তারপর তো আমি বলবো। একটা বলে দিলেই তো হলো না। কিন্তু বেশিরভাগই তারা কিন্তু এই দলে যোগ দেওয়ার জন্য, যাতে বিজেপির কাছ থেকে কোনো চাপ না আসে, সেই অল্প বুদ্ধিতে আমি যেটা বুঝি, ভুল হলে মানুষ বলবে যে হ্যাঁ ভুল বলছো, তাই জন্য তারা ওই সবাই এই যে দল বদলু ঋতব্রত তার দিকে চলে গেল গিয়ে। আমাদের তো নেওয়ার সময় ভাবা উচিত ছিল। আমার তো মাঝে মধ্যে নেত্রীর উপর এর জন্য একটু মানে অভিমানও হয়, রাগ বলবো না, অভিমানও হয় যে উনি কেন এইভাবে সবাইকে নিয়ে নেয়। জানি না, যারা বিজেপিতে চলে গেল চার্টার্ড ফ্লাইটে, তারা আসলো, আবার নিয়ে নেওয়া হলো। কিন্তু গ্রাসরুটের একটা কর্মী, তার যে ওই যে যারা রাজীব ব্যানার্জির ওখানে থাকে, রাজীব ব্যানার্জি চলে যাওয়ার পর যে তৃণমূলের কর্মীগুলো বুথ আগলে বসে রইল, থাকলো, কাজ করলো, রাজীব ব্যানার্জির জন্য ফেস করলো, গালাগালি শুনলো, তাদের ওপিনিয়নই নেওয়া হলো না, তাদের কাছে জানতে চাওয়া হলো না, আবার নিয়ে নেওয়া হলো। এই যে নেওয়া যাওয়া আসা, এগুলো এই সাইবেরিয়ার পাখির মতন, শীতকালে চিড়িয়াখানায় আসে আমাদের, আবার টাইম মতো উড়ে যায়। এরা এরকমই। সুতরাং এদের আমি কি বলবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাথে যারা আছে, তারা আছে, তারা মনে করেছে যে না, এখনো থাকা উচিত। খারাপ সময়টা তো জীবনে সবার আসে। একটা আজকের পরিস্থিতি দেখে এটা তো বিচার করা যাবে না যে প্রতিদিন আমায় ছাতা নিয়ে বেরোতে হবে, কারণ প্রতিদিন বৃষ্টি হবে, হবে না কিন্তু। পরপর 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, প্রতিদিন বৃষ্টি হবে না। সুতরাং প্রতিদিন আমার ছাতা নিয়ে বেরোতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আজকের পরিস্থিতি দেখে কাউকে বিচার করতে নেই, কারণ সময়ের পরিবর্তনে আপনার দিকেও এই দিনটা একবার ফিরে আসবে। দাদা, পরবর্তী প্রশ্ন। মদন মিত্র মহাশয়, তিনি বিধায়ক হয়েছেন
কিন্তু তারপরও আজকে সকালবেলাতে তার জোকা, দক্ষিণেশ্বর এবং ভবানীপুর ৩টি বাড়িতে সিআইডি হানা দিয়েছে। কি দেখুন, বলবেন? সিআইডি হানার ব্যাপারে আমি বলতে পারবো না। আমি মদন মিত্র এর আগে জেলও খেটেছে, আপনারা জানেন। মদন মিত্র জেলেও ছিল, তারপরে তিনি বেল পেয়ে বাইরে এসছেন। তারপরে তিনি মানুষের রায় নির্বাচিত হয়ে এমএলএ হয়েছে। মদন মিত্র খুব বড় মনের লোক, মদন মিত্র খুব ব্রড মাইন্ড, প্রচুর মানুষের উপকার করেছে। এবার তারপরেও কেন পুলিশ আসছে, কেন সিআইডি যাচ্ছে, সিবিআই কি প্রমাণ করবে বা কি হবে না হবে, এটা তো উত্তর দিতে পারবে একমাত্র আইন। মদনদার যে লয়ার আছে বা আইনের যিনি পরামর্শদাতা আছে, তারা বলতে পারবে। এবং যদি নাকি সত্যিই তো যদি নাকি কোনো অন্যায় থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে দেখুন সিবিআই ইডি সেগুলো তো প্রকাশ্যে আনবে। আনলে তখন মানুষ জানবে যে এই ব্যাপার আছে, এইটা নেই, এইটা আছে। সুতরাং সিবিআই ইডি হানা দেওয়া মানেই বা পুলিশ পৌঁছে যাওয়া মানেই সেটা খারাপ, এমন কিছু না। হয়তো কোনো অভিযোগ আছে, গেছে, আবার প্রমাণ হবে না, ছেড়ে দেবে। তা আমাদের কেউ যদি ফেস করতে বলে, অসুবিধা কোথায়? আমায় যদি বলে তোমার ফাইল নিয়ে একবার দেখব। আপনি তো দেখলেন যে আমার ওই দমদমের বাড়ি মাপতে গেল। ওগুলো কি? ওগুলো একটা চ্যানেলে দেখালো যে মাপতে গেল। আরে মাপতে যাবে কেন? ওদের কাছেই তো কাগজ আছে। ওরাই তো আমায় প্ল্যান দিয়েছে। ওরাই তো আমায় ফেস টু দিয়েছে। সুতরাং মিউনিসিপ্যালিটি তো খাতাটা প্লট নাম্বার, খাতা উল্টালেই বলবে ওর বাড়ির সামনে এত রাস্তা, এতটা চওড়া, এই লম্বা, এই প্রিমিসেস নাম্বার, আমরা এততলা স্যাংশন দিয়েছি, এই ফেস টু যেটা ডেভিয়েশন হয়েছে ফেস টু এ সেই টাকা ফাইন করেছি, সেই টাকা উনি জমা দিয়েছে, খাতায় রয়েছে। উনি দেখাতে যাচ্ছে যে ওইখানে পৌঁছে যাচ্ছে। আর ব্যাংকের আমার লোন নেওয়া, সমস্ত কাগজপত্র ঠিক না থাকলে ব্যাংক লোন দেয় না। ব্যাংক পার্টি দেখে না কোন পার্টি আপনি করেন। দাদা, সেদিন ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জেরার পরে আবারও 14 তারিখ ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে এবং আজকে সকালে শালবনী বাড়িতে আজকে ইডি হানা দিয়েছে। কি বলবেন? ওই তো ইডি, সিবিআই, পুলিশ, সিআইডি সব ব্যাপারে একটা কথাই বলবো, যদি আপনার কোনো ভয় না থাকে, আপনার যদি কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না থাকেন, সিবিআই, ইডি থেকে শুরু করে আরো যত বড় বড় সংস্থা আছে, সব সংস্থা একবারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 12 বার হানা দিলেও এইটা নিয়ে চিন্তিত হওয়া বা বিচলিত হওয়ার কিছু নেই। এটা আইনের মাধ্যমে হয়। আইন, ওনার উচ্চ নেতৃত্ব, ওনার ওপরে যারা আছে এই সিবিডিআই, তারা বলেছে, পুলিশকে বলেছে, পুলিশ সেই কাজ করতে গেছে। ব্যক্তিগত কারোর উপরে আক্রোশ বা ব্যক্তিগত কোনো কারণে এরকম কিছু হয়, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় আমার যদি সব ঠিক থাকে 10 বার আসবে, 20 বার আসবে, তাতে কি প্রবলেম? দেখাবো যে আমার এই যে পেপারস এই আছে। সুতরাং সেইটা শালবনির বাড়িতেও যেতে পারে। আর 4 ঘন্টা 5 ঘন্টা বলছেন, তা আমি তো দেখেছি যে আমাদের পৌরসভার চেয়ারপারসন, মানে চেয়ারম্যান, আমাদের পৌরসভার চেয়ারম্যান ছিল ডক্টর পাঁচু রায়। মানে অত্যন্ত অনেস্ট, এত ভদ্র, এত ভালো লোক রাজনীতিতে জীবনে কোনোদিন দেখিনি। সেও সিআইডি ইডি অফিসে বয়স প্রায় ৮০ বছর। ওনাকে আমি কোনোদিন কোনো রকম ভুল কাজ করতে আমি অন্তত দেখিনি। তারপরে ৮০ বছর বয়স, তার কোনো কারণে তাকে ডেকেছে, সে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা শুধু জল খাচ্ছে আর বসে থাকছে, জল খাচ্ছে বসে থাকছে, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে। ওনাদেরও হয়তো কাজ ছিল অন্য, আরও কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারা গেছে, তাদের জেরা শেষ হবে, তারপর ওনাকে ডাকবে। সুতরাং 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টায় যে জেরা শেষ হয়ে যায় সেটা না, জেরা অনেকক্ষণ চলতে পারে। সেটা তো আপনি কি বলছেন, উনি কি শুনছে, ওনার কতটা কাজে ব্যস্ত উনি, সেগুলোর উপর ডিপেন্ড করে।
বিজেপি নতুন সরকার গঠন করেছে, কিন্তু তারপর যদিও বা উচ্চ নেতৃত্ব বারংবার বলছে যে আমরা কোনো রকম সন্ত্রাস চাই না, সবাইকে নিয়ে আমরা চলতে চাই, যত ক্লাব সংগঠন আছে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, তারপরও কিন্তু সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায়, বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যারা করছে তারা বিজেপির পতাকা নিয়েই কিন্তু তারা করছে, তারা নিজেদেরকে বিজেপির কর্মী সমর্থক বলে দাবি করছে, করে তারা এই সন্ত্রাসের আবহ সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। কি বলবেন? না, এটা একটাই বলা, দেখবেন হসপিটালে বা স্টেশনে লেখা থাকে যেখানে সিগারেট খাওয়া যাবে না, বা এখানে পান পাড়া গুটকা ফেললে কিন্তু ব্যবস্থা নেবে। কখনো ব্যবস্থা নেয় না বলেই লেখাই থাকে, তার মানে ওখানে খাওয়া হয়, তার মানে ওখানে গুটকায় ফেলে, সিগারেট খায়, তার জন্য ওটা লেখা আছে। এই লেখার পরেও লোক খাচ্ছে কেন? কোনো ব্যবস্থা হয় না, ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু এই প্যাসেঞ্জারটাই যে বনগা লোকালে গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খেয়েছে, যে বনগা লোকালে বাইরে জানলা দিয়ে পান পাড়াক খেয়ে থুতু ফেলেছে, মেট্রোয় ওঠার পর সে কিন্তু একটা সিগারেটও খাবে না, একবারও থুতু ফেলবে না। কেন? ফাইনের ব্যবস্থা আছে, জেল হতে পারে, ফাইন হতে পারে, এটাই জানে। ওই একই ব্যক্তি পাল্টে যাচ্ছে। এখানে বিজেপির উচ্চ নেতৃত্ব আমি শুনেছি বারবার বলেছে এইভাবে কাউকে দাগিয়ে দেওয়া যাবে না, এই রকম কাজ করবে না, এরকম কিছু হবে না, এগুলো করা যাবে না, ক্লাব নেওয়া যাবে না। আমি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের প্রতিটা বক্তব্য শুনি। আমাদের এলাকায় অরিজিৎ বক্সি, উনি বিধায়ক হয়েছেন, ওনার বিষয়ে কি বলছে না বলছে কি হচ্ছে সেটার খোঁজ রাখি। যদিও আমি 4 মাস আগে কাউন্সিলর রিজাইন দিয়েছি, নির্দল থেকে জিতেছিলাম। আমি বলেইছিলাম যে 4 তারিখের পরে আমি রাজনীতি করব না, আমার আগামী দিনেও কোনো ইচ্ছা নেই যে রাজনীতি করার। কিন্তু আপনি প্রশ্ন করলেন তাই বলে এদের বক্তব্য শুনি বুঝি। কিন্তু তারপরেও আমি দেখেছি বিশেষ করে সিপিএম এর একটা অংশ, তৃণমূলের একটা অংশ, যাদের জন্য তৃণমূল কংগ্রেস উঠে গেল, যাদের জন্য সিপিএম উঠে গেছে, তারা বিজেপির এই পোশাক পরে একেবারে লাফিয়ে পড়েছে। রাতারাতি তারা রিভেঞ্জ নিতে চায় এবং গেরুয়া পতাকা হাতে নিয়েই নিতে চায়। তাহলে ওনারা যদি সত্যি ব্যবস্থা হয়, তাহলে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, শুধু মুখে বলা না, দেয়ালে ওরকম লিখলে হবে না। সত্যি যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, তাহলে কিন্তু ওই বনগার প্যাসেঞ্জারটা যেমন পাল্টেছে মেট্রোয় উঠে, এটাও কিন্তু পাল্টাবে, ইনিও কিন্তু পাল্টে যাবে। এনাকে শুধু সঠিক ওষুধের দরকার, এই রোগের ওষুধ দরকার, যেই রোগের যেই ওষুধ সেই ওষুধ প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে এই পাগলামো, এইগুলো, এই বদমাইশি সব বন্ধ হয়ে যাবে এবং বিজেপির প্রতি মানুষের আস্থা আরো বাড়বে। এবার আপনার ব্যাপার যে আপনি কি সেটা চাইছেন, তাহলে হবে। আর যদি না চান, এই ক্লাব দখল, অমুক হিসাব দে, তমুক হিসাব দে, এই দখল ওই দখল, এগুলো চলবে। দেখুন না, আমি তো দেখলাম যে কতগুলো লোক দৌড়ে গেল, বিধায়কের বাড়িতে 21 সালের তিরপল পাওয়া গেছে, তিরপল চোর বলে মারছে। আরে 21 সালের তিরপল যদি ওনার বাড়িতে থাকে, ওনার বাড়িতে লোক চাইলে তিরপলটা দিয়ে দেয়। আমাদের কাছে অনেক সময় এরকম আসে সরকারি জিনিস, আর সেগুলো এত নিম্নমানের যে লোক নিতেও চায় না। ধুতি, লুঙ্গি, গামছা, এগুলো এত নিম্নমানের। আমি এই সরকারের কথা না, আমি তৃণমূল সরকারের কথা বলছি। সেগুলো মানুষকে দিতে আপনার লজ্জা লাগবে। একটা 12 হাত শাড়ি ধোয়া মাত্র 8 হাত হয়ে যাবে, দেওয়া যায় না, ওগুলো পড়েই থাকে। কেউ যদি ওগুলো বের করে বলে, বেচে তো দেয়নি, 21 সালের তিরপলটা কি বেচে দিয়েছে বিধায়ক? বেচে দেয়নি, তরুণভাবে পড়ে আছে। ওনার বাড়ি কি ফুটো, ওনার বাড়ির চাল ফুটো, উনি লাগাবে ওই তিরপলটা, তার জন্য রেখে দিয়েছে না। তারপরেও এই ন্যারেটিভ সেট করছে হচ্ছে কিছু দুর্নীতিগ্রস্ত নিজেরা
তারা সেই লোকগুলো সেট করছে। করে বলছে এইটা করেছে, ওইটা করেছে। এর মধ্যে বিজেপি কতটা আছে আমি জানি না। আমি জানি না। কিন্তু এলাকার সেই লোকগুলো আছে যারা তৃণমূল তুলে দিয়েছে, যারা সিপিএম তুলে দিয়েছে। তারা আছে। দাদা, হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিশেষ করে স্টেশনগুলোতে হকার উচ্ছেদ করা হচ্ছে, এবং সেই নিয়ে আহ, এক দলের অত্যন্ত ক্ষোভ জন্মেছে, এবং তারা রীতিমতো বলছে যে এটা করা চলবে না, এটা বেআইনি কাজ হচ্ছে। কি বলবেন এক্ষেত্রে? দেখুন, পৃথিবীর আমি তো বিদেশে যাইনি, কিন্তু পৃথিবীর বড়, বড় দেশে স্ট্রিট ফুড বিখ্যাত, স্ট্রিট ফুড থাকে। সেখানে আমি ছোটবেলার থেকে ডালহৌসি পাড়া থেকে শুরু করে এই যে সিধু কানু ডহর, এই চিত্তবাবু ডেকার্স লেন, সেইখানে খাওয়া আমার বাপ ঠাকুরদার থেকে আমি দেখে আসছি। এইবার আমার মতে হকার এদের একটা নিয়ন্ত্রণ বা একটা জায়গা পর্যন্ত রাখা, পাবলিকের অসুবিধা করে করা যায় না। এবার আমাদের এখানে চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই। খুবই খারাপ অবস্থা ইন্ডাস্ট্রির, খুবই আর খারাপ অবস্থা। তারপরে এমন একটা রাজ্য আপনি দেখাতে পারবেন যে এমন কটা দেশ যেখানে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে না বা হকার নেই? হকার আছে। একদিন আপনার মনে হবে, যেদিন আপনি এখান থেকে ধরুন কোনো কারণে আপনি মায়াপুর যাচ্ছেন, আপনার ট্রেনে জলপিপাসা পাচ্ছে, কোনো হকার উঠছে না। আপনার একটু ছোলা বা মটর খেতে ইচ্ছা করছে, হকার উঠছে না। আপনার সেই দিন আপনি ফিল করবেন যে ওই হকারটা থাকলে আমার ভালো লাগতো, আমি বাচ্চাটাকে একটা কিছু কিনে দিতে পারতাম। তো সুতরাং এটারও প্রয়োজন আছে, আবার এটারও প্রয়োজন আছে যে রাস্তা যেখানে সেখানে দখল করে বসে পড়া, সেইগুলো নিয়ন্ত্রণ করা, সেইগুলো প্রয়োজন আছে। কিভাবে একদম বুলডোজার দিয়ে হকার তুলে দেওয়া, সেটা মনে হয় ঠিক হচ্ছে না।